ফার্স্ট সেম আগের ভিডিওটা দেখবে হঠাৎ করেই থেমে গেছে, যদিও আমি পুরোটাই করেছিলাম, কিন্তু কোনো একটা কারণের জন্য হয়তো পুরোটা সেভ হয়নি। ঠিক আছে, 27 মিনিট অবধি সেভ হয়েছে, তাই কিছুটা বাকি ছিল। আমার মনে হয় যে আমি এই কোয়েশনটা অবধি করেছি, সেটা একটু আরেকবার দেখো। তাহলে দেখো, আমি যদি এটাকে করি, দ্যাট ইজ ডেল স্কোয়ার ডাব্লিউ ডেল পি ডেল টি ইকুয়াল টু কি হলো, এটা প্রথমে এটা ডিফারেন্সিয়েট করলাম এবং সেটা 1 হলো এবং এটাকে কনস্ট্যান্ট রাখলাম। দ্বিতীয়টাতে কি পি কনস্ট্যান্ট থাকলো, যা মাল্টিপ্লিকেশন ফর্মুলাতে হয় ডেরিভেশনে। পি কনস্ট্যান্ট থাকলো, তাহলে ডেল স্কোয়ার ভি ডেল পি ডেল টি অ্যাট এটা ডেল টি অ্যাট মানে এটা 6 নম্বর ইকুয়েশন হলো। এখানে কি হচ্ছে, এখানে আমরা কোনো কিছু কনস্ট্যান্ট ধরিনি। তার কারণ হচ্ছে যে দুটোই ভ্যারি করছে, ডেল পি এবং ডেল টি। এইবার যদি ডাব্লুকে স্টেট ফাংশন হতে হয়, তাহলে যে জিনিসটা ছিল, অর্থাৎ আমরা যেটা পেয়েছিলাম, দ্যাট ইজ ডেল স্কোয়ার ইউ ডেল টি ডেল পি, দ্যাট ইজ পি ডেল স্কোয়ার ভি ডেল টি ডেল পি, এই মানটা এবং এই মানটা, এই দুটো মান ইকুয়াল হওয়ার কথা। ঠিক আছে, এই দুটি মান ইকুয়াল হওয়ার কথা। এবার ইকুয়াল হতে গেলে এই দুটো মান যদি ইকুয়াল হয়, দ্যাট ইজ এই মান এবং এই মান যদি ইকুয়াল হয়, তাহলে আমাকে দেখতে হবে যে এর ডান দিকে যে এক্সপ্রেশন দুটো আছে সে দুটো ইকুয়াল কিনা, অর্থাৎ এই দুটো ইকুয়াল কিনা আমাকে দেখতে হবে। আমরা বলতেই পারি যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, এই দুটো ভ্যালু সমান হবে, এটা আমরা বলতেই পারি। কারণ যেহেতু ভি একটি স্টেট ফাংশন, তাই জন্য ডেল স্কোয়ার ভি ডেল টি ডেল পি এর যা মান হবে, আর ডেল স্কোয়ার ভি ডেল পি ডেল টি এর একই মান হবে। এবার যদি এটাকে সমান হতে হয়, তাহলে এই একটা এক্সট্রা টার্ম দেখো থেকে যাচ্ছে, এই টার্মটা। তাহলে যদি এটা 0 হয়, তবেই এই দুটো সমীকরণ কিন্তু সমান হবে। এবার 0 হচ্ছে কিনা দেখি। আমরা চার্লস ল থেকে জানি যে ভি ভ্যারিস অ্যাজ কেটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট মাস। মাস তো এখানে কনস্ট্যান্টই আছে, তাহলে কনস্ট্যান্ট প্রেশার, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা দেখছি ভি ইজ ইকুয়াল টু কেটি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশার মানে ডিভি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, কে কনস্ট্যান্ট, ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইকুয়াল টু কে, এবং কে একটি কনস্ট্যান্ট, সেটা কিন্তু 0 নয়। তাই জন্য আমরা কি বলতে পারি যে এই যে এক্সপ্রেশনটা, দিস এক্সপ্রেশন ইজ নট ইকুয়াল টু 0। আর এটা যদি 0 না হয়, তাহলে আমি কি বলবো যে ডেল স্কোয়ার ডাব্লিউ ডেল পি ডেল টি ইজ নট ইকুয়াল টু ডেল স্কোয়ার ডাব্লিউ ডেল টি ডেল পি। তাহলে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে ডাব্লিউ একটি স্টেট ফাংশন নয়। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা এইভাবে একইভাবে দেখানো যায় কিউ ইজ নট এ স্টেট ফাংশন, কিন্তু সেটাও আমরা পরে দেখাবো। তার আগে আমাদের কিছু কিছু ধারণা পরিষ্কার হওয়া প্রয়োজন, কিন্তু প্রয়োজন। কি সেই ধারণাগুলো? এইগুলো কিন্তু এক্সামে যত না আসে, তার থেকে কিন্তু এই ধারণা, এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো ক্লিয়ারনেস, বেটার স্টাডির জন্য বা ভালো বুঝতে পারার জন্য খুব দরকার।
তা প্রথম হচ্ছে ইন্টারনাল এনার্জি। তোমাদের মনে হতেই পারে যে আমরা তো ইন্টারনাল এনার্জি 11-এ আমরা তো পড়ে এসেছি আন্তঃশক্তি, তাহলে এটা নিয়ে আবার বলার কি দরকার। তাহলে কারণটা বললাম যে আমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য এই জিনিসগুলো আরো ভালো করে বোঝার আমাদের দরকার আছে। আমরা ইন্টারনাল এনার্জিকে ইউ দিয়ে ডিফাইন করি, ঠিক আছে। এবার ইউ হচ্ছে একটি স্টেট ফাংশন, পাথ ফাংশন নয়। এবং ইউটা কি? ইউকে আমরা বলবো একটা সাম। কিসের সাম? and is a sum of, কিসের সাম না, বিভিন্ন কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। কিসের জন্য? কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কিসের জন্য? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্টেটটা যাচ্ছে তার জন্য নয়। এই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি কার জন্য? দিস ইজ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি which arises, যেটা যেটা উৎপত্তি হয় যে মলিকিউলগুলোর ট্রান্সলেশনাল, রোটেশনাল এবং ভাইব্রেশনাল মোশনের জন্য যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি অ্যারাইজ হয় সেটার জন্য। বোঝা গেল? এটার সঙ্গে এটা কিন্তু একটু আলাদা। এমনি কাইনেটিক এনার্জি মানে একই জিনিস। ধরা যাক একটা স্টেট অ্যাজ এ হোল এই জায়গাটাই এলো, তার ডিসপ্লেসমেন্ট ঘটলো, স্টেট একটা স্টেট এ থেকে স্টেট বি তে হলো। আমরা কি বলতে পারি? তার চলনের জন্য যে যেটা হচ্ছে দ্যাট ইজ হাফ mv স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু কে। কিন্তু এখানে যে ট্রান্সলেশনাল এবং পোটেনশিয়াল এনার্জি যেটা আমরা দেখেছি গ্যাসের ক্ষেত্রে ট্রান্সলেশনের ক্ষেত্রে হয় 3/2 RT। বুঝলে? দুটোই কিন্তু কাইনেটিক এনার্জি, বাট একটা স্টেটকে অ্যাজ এ হোল তুমি গোটাটা তুমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, তার জন্য যে কাইনেটিক এনার্জিটা হচ্ছে সেটা এক্সটার্নাল কাইনেটিক এনার্জি। আর এটা ইন্টারনাল কাইনেটিক এনার্জি, যেটা কি এই ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন অফ পার্টিকেল এর জন্য অ্যারাইজ করছে। দেখো দুটো বুঝতেই পারছো একই জিনিস হলেও দুটো কিন্তু একটু আলাদা। ঠিক আছে, তাহলে এর সাম। আর কিসের সাম? ইলেকট্রনিক এনার্জি। বিভিন্ন যে ইলেকট্রনিক আমাদের যে এনার্জি আছে, ঠিক আছে। তারপরে ইন্টারাকশন বিটুইন সাবঅ্যাটমিক পার্টিকেল লাইক প্রোটন, ইলেকট্রন, বিভিন্ন যে অবপারমাণবিক কণা আছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, তাদের মধ্যে বিভিন্ন যে ইন্টারাকশন, অর্থাৎ প্রোটন প্রোটনের ইন্টারাকশন, নিউট্রন নিউট্রনের ইন্টারাকশন, ইলেকট্রন ইলেকট্রনের ইন্টারাকশন, বা প্রোটন ইলেকট্রনের ইন্টারাকশন, প্রোটন নিউট্রনের ইন্টারাকশন, বা ইলেকট্রন নিউট্রনের ইন্টারাকশন, তার যে এনার্জি সেটারও সাব। তাহলে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রনিক এনার্জি, বিভিন্ন যে সাবঅ্যাটমিক, এগুলোকে বলা হয় অবপারমাণবিক বা সাবঅ্যাটমিক পার্টিকেলস। এই সাবঅ্যাটমিক পার্টিকেলস এর মধ্যে যে বিভিন্ন ইন্টারাকশন, এইগুলো। ঠিক আছে, তারপরে আরো কি? পোটেনশিয়াল এনার্জি অ্যারাইজিং ডিউ টু ইন্টারাকশন অফ মলিকুল, বিভিন্ন মলিকুলের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে তার জন্য যে পোটেনশিয়াল এনার্জি অ্যারাইজ করছে। 5 নম্বর কি? রিলেটিভিস্টিক রেস্ট মাস এনার্জি, যেটাকে আমরা জানি E = mc স্কয়ার। এর জন্য যে এনার্জি হচ্ছে সবগুলো সাম হচ্ছে এই ইউ। ঠিক আছে, এবার তাহলে ইউ কে, যেহেতু এটা স্টেট ফাংশন, আমরা বলতে পারি ইউ ইজ ফাংশন অফ টিভি or function of TP or function of PV। এবং আমরা যদি E কে বলি টোটাল এনার্জি, টোটাল এনার্জি, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি E কে
ই কে হচ্ছে কাইনেটিক এনার্জি ডিউ টু মুভমেন্ট অফ এ সিস্টেম অ্যাজ এ হোল, যেটা বোঝাচ্ছিলাম। এটা হচ্ছে এক্সটার্নাল কাইনেটিক এনার্জি, একটা সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তার জন্য যে এনার্জিটা। ইপি পোটেনশিয়াল এনার্জি, আমি একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলাম, তার জন্য যে এক্সটার্নাল পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জি বা এই পোটেনশিয়াল এনার্জি আগেই বলেছি এক নয়, তার জন্য যে অ্যারাইজ করছে সেটা হচ্ছে এটা প্লাস। এবার বলছি ইউ, এই ইউটাকে আমরা বলবো ইন্টারনাল এনার্জি, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ডিউ টু মুভমেন্ট অফ সিস্টেম অ্যাজ এ হোল। ইপি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কোনো একটা সিস্টেমের উপর এক্সটার্নাল কোনো ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার জন্য যে তার স্থিতিশক্তি তার মধ্যে আসছে সেটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি, আর এইটাকে আমরা বলবো ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, এইবার নেক্সট আমরা যে কনসেপ্টটায় যাব সেটাকে আমরা বলবো ওয়ার্ক, কার্য। ওয়ার্ক কি? ওয়ার্ক বা কার্য হচ্ছে ইফেক্ট প্রডিউস বাই অ্যাকশন অফ ফোর্স। আমরা ফোর্স দিলে তার যে প্রভাবটা আমরা পাই সেটাকেই আমরা ওয়ার্ক বলি। মানে অ্যাকশন অফ আনব্যালেন্সড ফোর্স, ফোর্সটা ব্যালেন্সড হলে হবে না, আনব্যালেন্সড ফোর্স মানে অসম বল দিয়ে যে আমরা কোনো বস্তুর উপর অসম বল প্রয়োগ করলে যে আমরা ইফেক্টটা পাই সেটাকেই আমরা বলবো ওয়ার্ক। ঠিক আছে, এবার this work is classified, can be classified into two, একটা internal work আর একটা হচ্ছে external work। যে কোনো any work can be classified as internal work and external work. Now what is external work? Now external work can be defined as manifestation in the surroundings. ঠিক আছে, external work is involved when the point of application of force, that is boundary of the systemটার boundary shift under influence of force। কি রকম? ধরো এক্সটার্নাল ওয়ার্কটা কি, ধরো একটা ওয়েটলেস পিস্টন আমি দিয়েছি এবং সেটা P1 এ আছে। এবার আমি সেই পিস্টনটাকে তার লোয়ার টেম্পারেচার P2 তে নিয়ে গেলাম, যেখানে P2 is less than P1। তাহলে এখানে যদি গ্যাসটার ভলিউম V1 হয়, তারপরে গ্যাসটার ভলিউম কোথায় গিয়ে দাঁড়ালো? V2 তে। ঠিক আছে, তাহলে এই যে সিস্টেমটা, আগে সিস্টেমটা আমার কতটুকু ছিল? সিস্টেমটা ছিল আমার এতটা, তারপরে কতটা হলো? টোটালটা আমি দুটো আলাদা আলাদা করে করলাম, টোটালটা হচ্ছে এতটা। তাহলে এই যে একটা শিফট হলো, এই যে একটা আমি একটা প্রেসার অ্যাপ্লাই করছি, ঠিক আছে, বা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এটা ফোর্স এদিকে কাজ করছে, তাই না? এদিকে ফোর্সটা কাজ করছে, একই দিকে ফোর্সটা কাজ করছে, দেখো, তার জন্য এই পিস্টনটা উপরে উঠে যাচ্ছে এবং এই যে আগে বাউন্ডারিটা এখান থেকে সেটা প্রসারিত হয়ে যে এখানে এলো, বাউন্ডারিটা যে এখানে এলো, সেটাকেই আমি বলবো এক্সটার্নাল ওয়ার্ক। আর ইন্টারনাল ওয়ার্ক কি? এই যে আসার জন্য এর মধ্যে যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে যে আকর্ষণ বল আছে সেটা তো অতিক্রম করতে হয়েছে। এই মলিকুলের মধ্যে যে আকর্ষণ বল আছে তাকে অতিক্রম করতে হয়েছে। এই অতিক্রমের জন্য এই মলিকুলটাকে যে এদের মধ্যে দুটো মলিকুলের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে কি করতে হয়েছে? তাকে কাটাতে হয়েছে, দিয়ে মলিকুলগুলো অনেকটা দূরে দূরে চলে গেছে। এবার মলিকুলগুলো যখন অনেকটা দূরে দূরে চলে গেল, তখন কেন গেল? কারণ
সেটা একটা কাজ করলো, এই মলিকুল দুটো কাজ করলো এবং তারা একে অপরের থেকে দূরে চলে গেল, তারই ম্যানিফেস্টেশন বা তারই ইনফ্লুয়েন্স হিসাবে কি হচ্ছে, জিনিসটা সম্প্রসারিত হচ্ছে, এই গ্যাসটি সম্প্রসারিত হচ্ছে এবং আস্তে আস্তে সেটা উঠছে। তাহলে এই যে ওয়ার্কটা, এই যে ওয়ার্ক যেটা দুটো মলিকুলের মধ্যে ইনভলভ হচ্ছে, সেটাকে আমরা বলবো ইন্টারনাল ওয়ার্ক। আমরা এই ইন্টারনাল ওয়ার্কটাকে কিন্তু মাপতে পারছি না। আমরা যেটা বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক, অর্থাৎ পিস্টন আমার এখানে ছিল, পরবর্তীকালে পিস্টনটা আমার উঠে এখানে চলে এলো। তাহলে এইটা আমি এটা দৃশ্যমান আমার, কিন্তু এই অণুগুলোর মধ্যে যে শক্তিটা যেটা ওভারকাম করতে হচ্ছে সেটা কিন্তু আমার কাছে দৃশ্যমান নয়। ঠিক আছে, তাহলে একটা এক্সটার্নাল ওয়ার্ক হচ্ছে আর একটা ইন্টারনাল ওয়ার্ক হচ্ছে। এবার ওয়ার্ক যাই হোক না কেন, তার কতগুলো ধর্ম বা কতগুলো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য, ইট ইজ নট এ প্রপার্টি অফ সিস্টেম। এটা সিস্টেমের কোনো প্রপার্টি নয়। এটা কিন্তু সিস্টেমের কোনো প্রপার্টি নয়। আরো কি? আরো আমরা যেটা বলতে পারি যে ডাব্লিউ মানে ওয়ার্ক উইল প্রডিউস an effect on surroundings. ডাব্লিউ কিন্তু সারাউন্ডিংস এর উপর একটি প্রভাব বিস্তার করবে। ঠিক আছে, যেরকম পিস্টনটা উঠে যাচ্ছে। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে, যদি ডাব্লিউ ডান বাই দি সিস্টেম, এটার ক্ষেত্রে আমরা নেগেটিভ বলবো। ডাব্লিউ ডান অন দি সিস্টেম, সিস্টেম দ্বারা যদি কার্য হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ বলবো। সিস্টেমের উপর যদি কার্য হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ বলবো। নেক্সট হচ্ছে, যদি একটি, এটা ভালো করে বুঝো, যদি একটি সিস্টেম, যদি একটি কার্য ক্লোজ সিস্টেমে করা হয়, ক্লোজ সিস্টেম, ঠিক আছে। এবার ক্লোজ সিস্টেম মানে কি না, ক্লোজ সিস্টেম মানে হচ্ছে শক্তির আদান প্রদান হয় না। এবার শক্তির আদান প্রদান হলো না, এবার আমি জিনিসটাকে ক্লোজ বাই অ্যাডিয়াবেটিক ওয়াল, অর্থাৎ শক্তির আদান প্রদান হচ্ছে না, তাহলে কি সিস্টেম রিসিভস ওয়ার্ক, সিস্টেমের উপর আমি কাজ করছি। এবার এই ওয়ার্কটা ইজ ফুললি কনভার্টেড ইনটু এনার্জি। ধরো এখানে ডাব্লিউ পজিটিভ, অর্থাৎ ওয়ার্ক ডান অন দি সিস্টেম, তাহলে শক্তির তো আদান প্রদান হচ্ছে না, তাহলে শক্তি সারাউন্ডিংসে যেতে পারছে না, অর্থাৎ কি হচ্ছে, সিস্টেমের শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবার সিস্টেমের শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, মলিকুলগুলো, যে অণুগুলো আছে, মলিকুলগুলি অনেক বেশি বিশৃঙ্খল, ইংরেজিতে বলে কেওটিক বা ডিসঅর্ডার, মলিকুলগুলি বিশৃঙ্খল হয়ে যাবে। আগে যতটা তার মধ্যে একটি গ্যাস এর ক্ষেত্রে মলিকুলগুলো সবসময় বিশৃঙ্খল, ঠিক আছে, কিন্তু আমি যদি সিস্টেমের শক্তি বৃদ্ধি করি তাহলে সেই শক্তিটা মলিকুলগুলো গ্রহণ করবে এবং তাদের বিশৃঙ্খলতাটা আরো বেড়ে যাবে। আর মলিকুলের মধ্যে বিশৃঙ্খলতা যদি বাড়ে তাহলে কি হবে, থার্মাল মোশন, অর্থাৎ মলিকুলগুলোর মধ্যে এই যে শক্তি, সেই শক্তিগুলো আদান প্রদান হবে এবং তার জন্যে
তার টেম্পারেচার ইনক্রিজ করবে। সিমিলারলি, এটা আমি লিখিনি, তবে আমি বলে দিচ্ছি, যদি সিস্টেম কাজ করে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে কি হবে? সিস্টেমগুলির শক্তি হ্রাস হবে। মলিকুলগুলো যতটা বিশৃঙ্খল হতো, সেখানে মলিকুলগুলির বিশৃঙ্খলতা সেটাও হ্রাস হবে। আর মলিকুলের যদি বিশৃঙ্খলতা হ্রাস হয়, তাহলে টেম্পারেচারে কিন্তু কমবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে, এটা একটা পাথ ফাংশন, এবং 4 নম্বর হচ্ছে ওয়ার্ক একটা পাথ ফাংশন, এবং যে পাথে তাকে নিয়ে যাব তার কিন্তু চেঞ্জটা সেই রকমই হবে। এইখানে এবার যদি আমরা একটা মেকানিক্যাল ওয়ার্ক দেখি, ঠিক আছে, আমরা একটা মেকানিক্যাল ওয়ার্ক কনসিডার করছি। উই আর কনসিডারিং এ মেকানিক্যাল ওয়ার্ক, একটা যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ থার্মোডাইনামিক্সে কনসিডার করা হয়, ধরা হয় একটা ঘর্ষণহীন এবং ভারহীন পিস্টন, ইমাজিনারি অবশ্যই, কারণ পিস্টন কখনোই ভারী হবে না এবং সেটা পুরোপুরি ঘর্ষণহীন কখনোই হবে না। সেটাকে আমি পিস্টনটাকে ধরা যাক এটা তার অপোজিং প্রেসার, এবং এই প্রেসারটা এখানে যেটা আছে, ইনিশিয়াল প্রেসার হচ্ছে P1 এবং টেম্পারেচার হচ্ছে T। এবার এটা ওপর দিকে উঠলো, এটা বল দিল, আস্তে আস্তে বল প্রয়োগ করলো ওপর দিকে ওঠার জন্য। হ্যাঁ, এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে P1 থেকে P তে যাচ্ছে, অর্থাৎ P1 is greater than P opposite। ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে। হ্যাঁ, যারা নোটটি লিখেছো তারা একটু ঠিক করে নেবে। তাহলে এটা চাপ দিচ্ছে ইন্টারনাল ওয়ার্কের জন্য, তার জন্য পিস্টনটা আস্তে আস্তে উঠছে। আমরা ধরে নিচ্ছি যে পিস্টনটা এতটা উঠলো। আমি এটাও ধরে নিচ্ছি যে পিস্টনের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এরিয়া, সেটা আমি ধরে নিচ্ছি A। তাহলে আমি W সমান কি পাবো? ফোর্স ইন্টু সরণ, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। ফোর্সটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু P ছোট, P অপোজিং, এবং ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, মানে সিস্টেমটা কাজ করছে, সিস্টেমটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, সিস্টেমটা কাজ করছে, তাহলে P অপোজিং আমরা জানি ফোর্স হচ্ছে চাপ গণিত ক্ষেত্রফল ইনটু এরিয়া অফ দ্য সিস্টেম, এরিয়া অফ দ্য পিস্টন। আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কতটা ডিসপ্লেসমেন্ট হলো। এই যে ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্ট অফ দি পিস্টন। এবার আমরা যদি এখানে P অপোজিং লিখি, এরিয়াকে যদি আমরা A ধরে নিই, আর এই যেটা দেখছি, এই যে ডিসপ্লেস পিস্টনটা যতটা উঠলো, সেটাকে যদি আমরা DL ধরে নিই, তাহলে আমরা জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি। এবার ক্ষেত্রফল গণিত দৈর্ঘ্য, ডিএলটা আর কিছুই না, ডিএলটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে সেটা সমান আমরা লিখতে পারি ভলিউম, দ্যাট ইজ P অপোজিং ইন্টু ডেল ভি। বা ফর এ ফাইনাইট চেঞ্জ, একটা নির্দিষ্ট
ফাইনাইট চেঞ্জের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট চেঞ্জের ক্ষেত্রে আমরা এই ডিভিটাকে ডেল ভি দিয়ে বা ডেল্টা ভি দিয়ে আমরা রিপ্লেসমেন্ট করতে পারি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এই ওয়ার্কে একটা ইন্টেন্সিভ ভেরিয়েবল থাকবে, একটা এক্সটেন্সিভ ভেরিয়েবল থাকবে। এখানে দেখো চাপটা হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল এবং ভলিউমটা হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্কের কিছু কিছু জিনিস আমরা জানলাম। নেক্সট আমরা দেখব হিট বা তাপের ব্যাপারে কিছু আমরা কনসেপ্ট ক্লিয়ার করব।